দেখো এখানে, তাহলে আজকে আমাদের হলো স্নায়ু টিস্যু, 4 নাম্বার টিস্যু, তাই না? স্নায়ু টিস্যু, স্নায়ু তো বোঝো না, এটা নিয়ে আমরা বললাম পেশি হ্যাঁ টিস্যু, ওগুলো তো পড়া হয়েছে শেষ। তো আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু। হ্যাঁ, তো স্নায়ু টিস্যু নিয়ে আমরা বিস্তারিত একটা চ্যাপ্টারই আছে, বুঝছো? একটা অধ্যায় বিস্তারিত শিখতে পারবো, এখানে জাস্ট একটু পরিচিতি, বুঝছো? স্নায়ু কাকে বলে এটা আমরা ছোটো ক্লাসে পড়ছি, অর্থাৎ আমাদের শরীরে যে সংবেদন, বুঝছো, অনুভূতি, এটা পরিবহন করে নেয় আর কি স্নায়ু, বুঝছো? ওকে, যেমন আমাদের যত ধরনের কাজ আছে সব কিছু স্নায়ুর মধ্যেই নিয়ন্ত্রণ হয়ে থাকে। আমরা বলি আমাদের দেহের মেইন সেন্টার কোনটা? ব্রেন, তাই না? ব্রেন কী দ্বারা গঠিত বলো তো? স্নায়ু দ্বারাই গঠিত, বুঝতে পারছো? ওকে, দেখো, দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। তো আমরা জানি নর্মালি পেশি টিস্যু বলছি স্যার। পড়ছো না? হ্যাঁ, একটু এখানে প্রশ্ন ধরলাম তোমাদের। তাহলে দেখো, যেটা বললাম, সকল টিস্যুতে কী দ্বারা গঠিত বলো তো? টিস্যু কী দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। তো স্নায়ু টিস্যু স্নায়ু কোষ দ্বারা গঠিত, তাই না? সকল টিস্যু কোষ দ্বারা গঠিত, তো স্নায়ু টিস্যু স্নায়ু কোষ দ্বারা গঠিত। তো এই স্নায়ু কোষগুলোকে কী বলা হয়ে থাকে? নিউরন বলা হয়। কী বলা হয়? স্নায়ু কোষের একটা নাম আছে, তার নাম কি? নিউরন। স্নায়ু কোষের নাম কি? নিউরন। ওকে, তো এটা পরীক্ষা আছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক কী? স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক হলো নিউরন, বুঝছো? ওকে, স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত, যেটা বললাম। এর গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে আরও বিস্তারিত জানতে পারবা, বুঝতে পারছো? দশম অধ্যায়ে এটা নিয়ে অনেক ডিটেলস আছে। তো স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, চাপ, স্পর্শ ইত্যাদি গ্রহণ করে দেহের ভেতরে মস্তিষ্কে বহন করে, বুঝছো? তার মানে কী করে? এই যে বর্তমানে দেখো আমাদের বলে, একটু আগে বললাম গরম লাগতেছে, তাহলে এই গরম লাগা অনুভূতিটা আমরা কেন পাচ্ছি? স্নায়ুর কারণে। স্নায়ু, আমাদের ত্বকের মধ্যে স্নায়ু আছে, এই সংকেতটা ব্রেনে প্রেরণ করতেছে এবং ব্রেন তখন বুঝতে পারতেছে আমাদের গরম লাগতেছে। এই যে বাতাস লাগতেছে, এটা কেন বুঝতেছি? স্নায়ুর কারণে, তাই না? মানে সব কিছু স্নায়ুর কারণে। এই যে আমি কথা বলতেছি তোমরা শুনতে পাচ্ছ, কেন? স্নায়ুর কারণে, বুঝছো? মানে কান তো আছে, কানের ভেতরে স্নায়ু আছে, ওই স্নায়ু উদ্দীপ্ত হয়ে সংকেতটা আমাদের ব্রেনে নিয়ে যায়, তখন আমরা শুনতে পারি। মানে যত ধরনের কাজ আছে সব কিছু কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্নায়ু দ্বারা। এই জন্য বলছে তাপ বলো, যেটা আমরা একটু গরম বললাম, স্পর্শ বলো, চাপ বলো ইত্যাদি সব কিছু কী হয় বলো তো? আমাদের স্নায়ুর মধ্য দিয়ে গৃহীত হয়ে মস্তিষ্কে প্রেরিত হয় এই নিউরনের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে। ওকে, এবং মানে মস্তিষ্কে যখন যাবে সংকেতটা, মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। যেমন একটা আমাদের যদি গরম লাগে, ওই সংকেতটা তাপমাত্রা যদি বেশি থাকে, আমাদের ত্বক সেটা গ্রহণ করে। ভালো হতো, গরম লাগতো না, ঠান্ডা লাগতো ভালো হতো। স্নায়ু না থাকলে কোনো স্বাদ পাইতে না, খাবার বালু খাইতা, সবই খাইতাম, বুঝতো? কোনো টেস্ট পাইতে না। তাহলে টেস্ট না পারলে দুনিয়ার এত কী হতো? মানে রঙিন হতো না। আবার গরম যদি বলি, একদম গরমে, তোমার অতিরিক্ত গরমে মনে করো তোমার দেহের ইন্টারনাল অর্গানগুলো ড্যামেজ হয়ে যাইতো, আর তুমি বুঝতেই পারতে না। আগুনে হাত যাইতো, হাত পুড়ে যাইতো, তুমি বুঝতেই পারতে না, বুঝছো? কেমনে? তুমি তো মারা যাইতা, মারা গেলে পাইতাম না। তো তুমি এটা ভালো হইতো। মনে করো এখানে আসছো, পিছন থেকে তোমার আগুন ধরছে, তো তুমি একদম পুরে শেষ, তো তুমি তো ডেথ হয়ে যাইতা। হ্যাঁ, তাহলে কি হলো? তোমার তো মানে মানুষের আয়ু তো মনে করো একদম কমে যাইতো। আমরা সতর্ক থাকি না এখন। আমি রাস্তা দিয়ে পিছন থেকে একটা আকাশে চাপা দিয়ে গেলো, শেষ। আমি শুনি না, কানে শোনো না, না থাকে তুমি কানেও শুনতে না, কথাও বলতে পারতো না, তখন পৃথিবীটা এখন চুপ থাকতো, মানে ওটা হতোই না, বুঝছো? স্নায়ু ছাড়া চলতো না। তাহলে বুঝতে পারছো তো নাকি? তা মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। যেমন গরম লাগতেছে, আমাদের ব্রেন তখন সংকেত দিবে ফ্যান চালু করো, বুঝতে পারছো? আমি করবো না, চালু না করি। এখন তুমি যদি না করো, তোমার পাশে যদি ফ্যান না থাকে, ওটা অনেক ব্যাপার। না মনে করেন আছে, চালু করলাম না, তো ওটা তুমি না করলে ওটা ব্যাপার। তোমার কিন্তু ব্রেন সিগন্যাল দিচ্ছে আসলে ফ্যান দরকার, আমি তাও থাকবো ফ্যান না। ওটা তোমার মানে তোমার সিদ্ধান্ত, ওটা তুমি নিলে না। আমার তো সিদ্ধান্ত দুইটাই নিতে পারি, বাট আমাদের ব্রেন তো সিগন্যাল দিচ্ছে আমার গরম লাগতেছে, এখন ফ্যান দেওয়া উচিত। দেখো, একটি আদর্শ নিউরনের দুইটি অংশ থাকে। কয়টি অংশ? এই যে একটা কোষ, এটা কি বলো তো?
আমরা বিভিন্ন ধরনের কোষ শিখলাম না, মানে আমরা 25 আছে। আমরা উদ্ভিদ কোষ পড়লাম, প্রাণী কোষ পড়লাম, তাই না? তো দেখ, এটা হলো বিশেষ ধরনের এক ধরনের কোষ, এটা কিন্তু একটা কোষ। এই কোষের গঠন মানে কোষটা দুইটা অংশ দ্বারা গঠিত। একটা এটাকে বলি আমরা কোষ দেহ, আর এই সাইডে যেগুলো আছে এগুলোকে বলি আমরা প্রলম্বিত অংশ। কি বলবো? হ্যাঁ, এগুলো পড়ছো না? কোষ দেহ আর হলো প্রলম্বিত অংশ। ওকে, এই প্রলম্বিত অংশ আবার দুই ধরনের। কয় ধরনের? হ্যাঁ, দুই ধরনের। তাহলে হলো প্রলম্বিত অংশ আবার দুই ধরনের, একটা হলো একজন, একটা হলো ডেনড্রাইট। কি বলো তো? একজন এবং ডেনড্রাইট। তাহলে মাঝের এই যে কোষের মতো যেটা দেখা যায় এটা হলো কোষ দেহ। বুঝছো? কোষ কি গোলাকার হয় না এরকম? তো কোষের মতোই যে অংশটুকু তাকে বলতেছি আমরা কোষ দেহ। আর কোষ দেহ চারপাশে যে শাখা পোশাখা আছে তাদেরকে বলি আমরা কি? প্রলম্বিত অংশ। ডালপালাকে আমরা কি বলি? প্রলম্বিত বলি না? প্রলম্বিত অংশ, শাখা পোশাখা। তো এর আশেপাশে যা ডালপালা আছে তাদেরকে বলবো প্রলম্বিত অংশ। আমি বললাম প্রলম্বিত অংশ বা দুই ধরনের। কয় ধরনের? দেখো, এই যে কোষ দেহ চারপাশে যেগুলো আছে এদেরকে বলা হয় ডেনড্রাইট। কি বলা হয়? আর এই যে দেখো একটা লম্বা এককভাবে আছে। কয়ভাবে আছে? একজন। যেহেতু একটা নাম কি? একজন। এটা মনে রাখার উপায় আর কি। তো এইগুলো হলো ডেনড্রাইট আর এটা হলো একজন। ডেনড্রাইট, ডেনড্রন, কোষ বুঝছো? দেহ, নিউক্লিয়াস, ওকে। একজন। তাহলে কোষ দেহ, একজন আর হলো ডেনড্রাইট। ওকে, এখন দেখো নিউরন কোষ বহুভুজ আকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। বুঝছো? বহুভুজ আকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি থাকে। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হতে পারে না। তাহলে মোটামুটি সব কিছুই কিন্তু নিউরনের মধ্যে থাকে। তাহলে কি থাকে না বলো তো? সেন্ট্রিওল থাকে না। তা নিউরনে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। তাহলে সেন্ট্রিওলের কাজ কি বলো তো? কোষ বিভাজনে সহায়তা করা। প্রাণী কোষ বিভাজনে সহায়তা করে কে? সেন্ট্রিওল। ওই যে অ্যাস্টার যে নির্গত করে, মনে আছে? হ্যাঁ। প্রাণীদের কোষ বিভাজনে পড়ছিলা প্রোফেজ, প্রোমেটাফেজে ওখানে অ্যাস্টার রে নির্গত হয়। কোথা থেকে? কার উপস্থিতিতে? এই সেন্ট্রিওল থাকার কারণে। আর এটা তাহলে কোষ বিভাজনে সহায়তা করে। তাহলে যেহেতু আমাদের নিউরনের মধ্যে এই সেন্ট্রিওলটা নাই, এই জন্যে নিউরন কোষটা বিভাজন হয় না। বুঝতো? নাহলে আমাদের নিউরন কোষের সংখ্যা বেড়ে যাইত। তো আমাদের নিউরন কোষের সংখ্যা জন্ম থেকে ততটুকুই থাকে, কোনো বৃদ্ধি হয় না। এটা মনে রাখতে হবে। কোষ দেহের চারদিকে শাখা প্রশাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে কি বলা হয়? ডেনড্রন বলে। বুঝছো? ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা প্রশাখা তৈরি হয় তাদেরকে কি বলা হয়? ডেনড্রাইট বলা হয়। তো এই যে নর্মালি এই যে কাছের শাখাগুলোকে আমরা কি বলি? ডেনড্রন। তাদের থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র বা এককভাবে আমরা বলি ডেনড্রাইট। সহজ কথায় যদি বলি, আমরা সবগুলো মিলে বলি হলো ডেনড্রন, আর সিঙ্গেল এককভাবে বলি হলো ডেনড্রাইট। বহু বচনে বলি আমরা ডেনড্রন, আর এককভাবে বলি ডেনড্রাইট। একই জিনিস। বুঝতে পারছো? ওকে, ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে কি বলা হয়? একজন বলে। তো এটা মনে রাখতে হবে, সংখ্যাটা আছে। একজন কাকে বলা হয়? নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, তাকে কি বলা হয়? একজন। আসলে কি হয় বলো তো? নিউরনগুলো তো একটার সাথে একটা যুক্ত হয়ে কি বড় বড় মানে রশির মতো তৈরি করে। অর্থাৎ এই যে একটা নিউরন না, এখানে আরেকটা নিউরন থাকে, এখানে আর একটা নিউরন থাকে। এইভাবে নিউরনগুলো যুক্ত হয়ে আমাদের ত্বক থেকে বিভিন্ন দেহের বিভিন্ন প্রান্ত থেকে ব্রেন অবধি যায়। বুঝতে পারছো? তো এই যে একটা নিউরনের কোষদেহ থেকে শুরু করে অপর নিউরনের কোষদেহ অবধি, এটা কি বলা হয়? একজন। বুঝতে পারছো? আবার এই যে এখান থেকে এটা আবার একজন, এরকম একজন। বুঝতে পারছো? তাহলে এটাই বলছে যে একটি নিউরনের কোথায় বললাম? হ্যাঁ, ওটাই তো। একটি নিউরনের একটি মাত্র একজন থাকে। ঠিক আছে? কয়টা থাকবে? একটি থাকবে। দেখো, এটা ভুল লিখছে, একাধিকও থাকতে পারে। ঠিক আছে? না, একটিরও থাকে না, অনেক ধরনের নিউ আছে। আগের বার তো বললাম ওটা ছোটো ক্লাসে পড়া তো বলছিলাম আমি, বিভিন্ন ধরনের নিউরন থাকতে পারে। বুঝছো? বাইপোলার, মাল্টিপোলার, সিউডো ইউনিপোলার,
অনেক ধরনের নিউরন আছে, নিউরনের গঠন অনুযায়ী বিভিন্ন ধরনের আছে, বুঝছো? এটা একটা আদর্শ নিউরনের গঠন দেওয়া হয়েছে। কোনো কোনো নিউরনের ক্ষেত্রে কী হয় বলো তো, এটা মাঝে থাকে, দুই সাইডে দুটো থাকে, বুঝছো? এগুলো দেখবা। কোনো কোনো নিউরনে আবার এটা নাই, একজনই নাই, এরকম পড়বা। ইন্টারে আছে, তোমাদের ক্লাসে হালকা পাতলা পড়াশোনা আছে, ইন্টারে বিস্তারিত পড়বা, দর্শক মধ্যে একটু কিছু শিখতে পারবা ডিটেলস। তো একটি নিউরনে একটি মাত্র একজন আছে, এটার জন্য এটা রাইট। পরপর দুটি নিউরনে প্রথমটির একজন পরেরটি ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়। কি বলছে? পরপর দুটি নিউরনের মধ্যে একটির একজন অপরটির কি বলতো ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়। মানে কি? অর্থাৎ আমরা তো আমি বললাম না, একটি নিউরনের সাথে আরেকটি নিউরন কী হয়, যুক্ত থাকে না? মনে করো এটা একটা নিউরন, ডেনড্রাইট, আরেকটা নিউরন কোথায় থাকবে? এই যে এরকম, আচ্ছা বুঝছো? তাহলে একটা নিউরনের কি একজন, এটা না, একটা নিউরনের একজন, আরেকটা নিউরনে কি, এই যে ডেনড্রাইট, এর মধ্যে এক ধরনের কী হবে, সন্ধি, মানে কি যুক্ত হবে, যুক্ত হবে না? সন্ধি মানে কি, যুক্ত হয়। তাহলে একটার সাথে একটা যুক্ত হয়েছে না, এই জায়গাটায় কি বলা হয় বলো তো, সন্ধি স্তর বলা হয়। নিউরনের নিউরনের সন্ধি স্তর, এটা না, নিউরনের সন্ধি স্তর তাকে বলা হয় সিনাপস। কি বলা হয়? একটি নিউরন অন্য নিউরনের সাথে যে জায়গা যুক্ত হয় তাকে বলা হয় সিনাপস। এখানে একটু গ্যাপ থাকে, কি থাকে? গ্যাপ থাকে। ওকে, হ্যাঁ। তাহলে দেখো, একটি নিউরনের একজন অপর নিউরনের ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি হয়, তাকে কি বলা হয়? সিনাপস বলা হয়। প্রশ্ন আসে সিনাপস কাকে বলে, বুঝছো? একটি নিউরন মানে পরপর দুইটি নিউরনের সন্ধিস্থলকে সিনাপস বলা হয়, সহজ কথা একদম। পরপর দুইটি নিউরনের সন্ধিস্থলকে সিনাপস বলে, বলো তো? পরপর দুটি নিউরনের সন্ধিস্থলকে, পরপর দুটি নিউরনের সন্ধিস্থলকে সিনাপস বলে। ওকে, সিনাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা পরিবাহিত হয়। অর্থাৎ এই যে উদ্দীপনাগুলো আসছে, মনে করো এইটা আছে আমাদের স্কিনের সাথে নিউরনটা, তাহলে স্কিন থেকে যে সংকেত নিচ্ছে এটা কী করে প্রেরণ করবে না? তো একটা নিউরন থেকে অন্য নিউরনে যাইতে এই সিনাপসের মধ্যে দিয়েই যাইতে হয়। এগুলো বিভিন্ন কঠিন মেকানিজম, জটিল মেকানিজম, এগুলো পরে বুঝতে পারবা। এগুলো কেমিক্যাল রিলিজ হয়, এখানে যায়, এখানে উদ্দীপনা তৈরি হয়, ওটা প্রবাহিত হয়। আমি তোমাদেরকে দেখাবো, দেখি ইয়ের মধ্যে কীভাবে হয় আর কি, ফোনে দেখাবো। ওকে, অ্যানিমেশন দেখাবো না, দেখো। আর যে ওই পরবর্তী অধ্যায় যখন পড়বো তখন তো বিস্তারিত বলবো আরো। দেখো, সিনাইটিস উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয়। উচ্চতর প্রাণীতে সিনাইটিস স্মৃতি সংগ্রহণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের সমন্বয় সাধন করে। যেমন আমরা কি বলতো, আমরা কি আমাদের স্মৃতিশক্তি সংরক্ষণ করে রাখতে পারি না? কালকে কী করছো বা পড়াশোনা কী করতেছে মনে রাখতে পারি তো না? এটাই কথা, যে আমাদের স্নায়ুগুলো আমার স্মরণ শক্তি আছে। ওকে, না থাকতো, মনে থাকতো না। তাহলে তুমি এখানে আসো, তুমি রাস্তায় ঘুরে বেড়াইতো, ও জানলাই না তো বাড়ি আসতো, বুঝছো? যা পাগল স্মৃতিশক্তি নাই তারা কি করে বলো তো? ঠিক করা যাবে না, রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক করা যায় না। পার্মানেন্ট ড্যামেজ হলে তার ঠিক করা পায়নি। কথা হলো, তোমার ব্রেইনের যে জায়গাটা স্মৃতিশক্তি সংরক্ষণ করে রাখে ওইটা যদি নষ্ট হয় মনে থাকবে? চেঞ্জ করবে ব্রেইনের ওইভাবে কি চেঞ্জ করবা? ও তো মনে কর দেখি তুমি ডিভাইস পাইছো না? না, আমি মুভির মধ্যে অনেকগুলো মুভি আমি দেখছি, মুভি দেখে লাভ আছে। তো মনে করো যে অনেকগুলো দেখা যায় বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে, এরকম রোগের কারণে, সেক্ষেত্রে এক ব্যাপার। বাট কারো মনে করো যেমন যে ব্রেনে যে জায়গাটা মনে করো স্মরণ শক্তির কাছে নিয়োজিত, সে জায়গাটাই ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে মনে হবে না, মনে থাকবে না। ওটা সে ব্রেন চেঞ্জ করা যাবে না, ব্রেন কেমন চেঞ্জ করবে? সব কিছু চেঞ্জ করে দেবে। পার্টস চেঞ্জ করবা? হ্যাঁ, পার্টস চেঞ্জ নতুন করে লাগাই দিবা? হ্যাঁ, নতুন ব্রেন। এটা হয় না এগুলো, দেখো। তো এইগুলো অনেক ব্যাপার বাইরের দেশে হয় না, না, সেই হিসেবে কিন্তু এখনও এত উন্নত হয় মানে না। খালি মুভিতেই দেখায়। দেখো মুভি তো অনেক কিছু দেখা। আরে হ্যাঁ, মানুষটা ওই যে- মানে মারা গেছে, উনি মারা গেছে, এখন হলো ওটা হলো সাইন্টিফিক থ্রিলার মুভি স্যার। ওই মানে মানুষটা মানে হয় মারা গেছে, যুদ্ধ করতে যায়, এখন ওর ব্রেনটা সংরক্ষণ করি আরেকটা মানুষের ব্রেনের মতো লাগিয়ে দিল। ইংলিশ মুভি না, ইংলিশ নাকি? হ্যাঁ, ইংলিশ ইংলিশ মুভি বোঝো? ইংলিশ ওগুলো দেখি তো, ওটাই বোঝা যায় বেশি। হিন্দি ইংলিশ না, ওরা হিন্দি বেশি থাকে না, ওগুলো ইংলিশই থাকে। ইংলিশ ওগুলো- বোঝো? না বুঝলে স্যার ওর থেকে বুঝতে দেখতে দেখতে অনেক কিছু বোঝা যায়, পুরোটা বুঝতে না পেলেও অনেক কিছু বোঝা যায়। ভালো লাগে না?
তাই না? থ্রিলিং ওখানে মানে যুদ্ধ করতে যায় মানে মারা যায়, ওর মস্তিষ্কটা সংরক্ষণ করিয়া আরেকটা মানুষ। থ্রিলার মুভিগুলো তো ইংলিশ দেখে কতটুকু বুঝতে পারো, অতটা মজা পাওয়া যায় না মনে হয়, হ্যাঁ। যেহেতু বলছো না অতটা ওইভাবে কি বলতেছে, কিন্তু ওই অ্যাপগুলাই যে মানে দৃশ্যগুলো বুঝতে হ্যাঁ। শুধু যে কি হচ্ছে, কি বাট এর হচ্ছে। মধ্যে আমার অনেক টুইস্ট থাকে বা কথার মধ্যে একটা থাকে, অনেক সময় মজা থাকে না, হ্যাঁ, এগুলো তো বুঝতে ওইটা অতটা সহজে বোঝা যায় না। হ্যাঁ। যাই হোক, একটা থ্রিলার মুভি দেখিও, ভালো লাগবে। এলিভেন, এই যে এখন- এলিভেন বাংলা ডাবিং পাওয়া যাবে, বুঝছো? বাংলা এটা কিসের, এটা কিসের এটা? তামিল, তামিল সাউথ ইন্ডিয়ান নয় সম্ভবত, হ্যাঁ। 11 এলিভেন দেখিও, অনেক মানে মানে টুইস্ট, এটা কেমন মুভি, এটা আর কি কি সম্পর্কে, থ্রিলার মুভি, মানে কি থ্রিলার, মানে সার্ভাইভাল, সাইন্টিফিক, সার্টিফিক না, এমনি অ্যাকশন থ্রিলার, ও অ্যাকশন। বেশ ভালো, দেখিও। শেষ মুহূর্তে মাথা মানে বুঝতে পারবো না আসলে কি হচ্ছে আর কি। আরেকটা দেখছো, দেখছো রাজশাসন, কি জানো ওটা দেখো? এইটা দেখো, মুভি তো আমার তো মুভির নাম বলে আমার এটা সাউথ ইন্ডিয়ান বাংলা ডাবিং পাওয়া যায়, ইউটিউবে দেখিও, এটা আগে দেখিও। এইটা একদম মানে আরো একদম রাজশাসন, হ্যাঁ রাজশাসন এরকম হবে। এটা মুভির নাম আমার মনে হয়, আমি অনেক মুভি দেখছি। রাজশাসন আর একটা আছে তোমার বললাম এলিভেন, এটাকে দেখিও। এটাতে মনে করো মানে খুনিকে এটা বোঝা যায় না, খুনিকে বোঝা যায় না, একদম শেষ মুহূর্তে গিয়ে বোঝা যায় খুনি। অনেককেই মনে মনে করো করা হয় যে এই হয়তো বা খুনি, বুঝছো? এটা পুলিশ হয় একটা, মানে ওই আর কি সিনেমা, মানে বিষয়টা এরকম যে দেখা যায় যে নায়কটা সিনেমা করবে, হ্যাঁ, তো ওই বিভিন্ন ধরনের ওর শখ হলো বিভিন্ন সংবাদপত্র পেপার সংরক্ষণ করা, হ্যাঁ। অনেক পরে রুম সাজায়, পরে দেখা যায় একটা খুন হয় অনেকগুলো, একটার সাথে একটা কানেক্টেড হয়, পরে ওই গিয়ে সিআইডির মতো নাকি? হ্যাঁ সিআইডির মতো নাকি? অনেকটা এরকম হতে পারে না, যে থ্রিলার মুভি তো এরকমই অনেকটা হয়। তো পরে ওই পুলিশ হয়, দেখা যায় বাচ্চা খুনা হয়, অনেক পুতুল দিয়ে যায়, বাচ্চা খুনা পুতুল ও দেখছি স্যার, অনেক ভালো না, দেখছি দেখতেছে না? হরর মুভি নাকি? হ্যাঁ, horror না। ইন্দোনেশিয়ান হরর আমার হরর না, আল্লাহ হরর লাগে। মুভি, হ্যাঁ ইংলিশগুলো ভালো আছে। পরে একটা করে বাচ্চা মারে আর একটা করে দিয়ে দেয়, পুতুল দিয়ে দেয় না, পরে শেষে সুন্দর না ছবিটা? হ্যাঁ আছে, দেখছি স্যার। হ্যাঁ, ওটা স্যার হিন্দিতেও দেখছি অনেকবার, বাংলা ডাবিংও আছে কিন্তু। এই থ্রিলার মুভি একবার দেখলে আর পরে মজা পাওয়া যায় না, তুমি জানো। চারবার দেখা শেষ। অনেক বেশ মানে ভালো একটা movie, তুমি দেখিও, বুঝছো? আর তুমি তাহলে এলিভেন দেখিও, হেভি মুভি কিন্তু মারাত্মক। হ্যাঁ মারাত্মক মুভি একদম। ইউটিউবে মনে হয়, ইউটিউবে মনে করে এখন পর্যন্ত মনে হয় যত থ্রিলার মুভি আছে সব থেকে ভিউ ওটা বেশি। ভিউ হ্যাঁ, মিলিয়ন পার হইছে, মানে মিলিয়ন তো আর একদম বেস্ট মুভি, মিলিয়ন, শুধু মিলিয়ন, বিলিয়ন গেছে, বিলিয়ন ভিউ না, Billion- বিলিয়ন যাবে না কিন্তু, বিলিয়ন যাবে না, মিলিয়ন যায় না, মানে অনেক ভিউ, হ্যাঁ মানে মিলিয়ন গেছে। 25-30-40 মিলিয়ন হয়েছে, মানে এই ইয়ের মধ্যে মনে হয় আছে এটা সম্ভবত, বঙ্গ মিডিয়াতেও দিছিল মনে হয়, দেখবা। বঙ্গ অ্যাপে হ্যাঁ সার্চে দেখবা, মুভির গানগুলোতে বেশি ভিউ হয়। হ্যাঁ, বাংলাদেশি, না বাংলাদেশি নয়, হিন্দিগুলাই। হিন্দি তো বিলিয়ন বিলিয়ন আছে। দেখো তারা দেখো অনেকের, তাহলে তো বুঝলা নাকি সিনেমার কাজ কি, স্মৃতিশক্তি সংগ্রহণ করা, বিভিন্ন অনুভূতিতে সাড়া দেওয়া, এগুলো বিভিন্ন কাজ করা। অনেকের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারি। ও এই যে এইটা দেখি বুঝতে পারছো? একটা মুভির কথা বলবো, লুসি, দেখিয়েন স্যার। ভাই মস্তিষ্কের 100% ইউজ করে, করিয়া দেখে নয় অদৃশ্য হয়ে যায়, হাত দিয়া বুলেট বের করে, আরে কত কাহিনী। কোথায় ইউটিউব বাজার? ইউটিউবে ইউটিউবে বাংলা ডাবিং মানে ইয়া পাবেন, স্যার আপনি এক্সপ্লেন পাবেন। স্যার আপনি যে থ্রিলিং কি মুভিটা বললা? বললেন না স্যার, ওইটা হেভি লুসি। এটা এরকম হ্যাঁ লুসি। স্যার বানান দেখা যায়। আপনি যেটা বললেন না, ওটা হেভি মারাত্মক। আরো আমার মানে এখনো ক্রোম থেকে স্যার পুরো ফুল মুভিটা সবথেকে দেখবেন। ওইটা আগে দেখবি, ওটা হেভি মজা। এটা অনেক মজা, লুসিটা দেখিয়েন স্যার। মানে ওই যে পুলিশটা বলিও না, যে- বললে ওই পুলিশটা তো যে ইয়া করে না, suspense পাবে। লাস্টে হেভি হয়, ফাইটও সেই আরে দেখবো আলাদা কথা বেশি না। মারাত্মক মুভি। মারাত্মক মুভি। লুসিটা সার্চ দেন, দেখে আসবে। আর ওটা না যে শেষের যে অ্যাকশনটা, হ্যাঁ। মানে কি হবে তুমি বুঝতে পারো না, অ্যাকশনটাই। নামটা কি মুভি? শেষেরটা সব থেকে হেভি লাগছে। স্যার নামটা কি? আমার শেষেরটাই তো রাজ। হ্যাঁ রাজশাসনের দিও বানান থেকে রাজ- যাবে। ওটা কি ওর মেয়ে ছিল না, কে ছিল স্যার? ওর ভাস্তি। বাংলা ডাবিং আছে পুরো ফুল মুভি। হ্যাঁ বাংলাটাই দেখবো আলাদা। থ্রিলিং মুভি পছন্দ হয়, এই মুভিটা পছন্দ করি, দেখছি তো। বাইরে আমার তো এই যে জম্বি মুভিগুলা, হরর মুভিগুলা, জম্বি সার্ভাইভার। এটা এগুলো আছে বিভিন্ন, অনেকে কবিগর আছে তো, নরক বিষয় বা রাজশাসন, বুঝছো এই যে এইটা এইটা রাজশাসন, হ্যাঁ ভিলেন ওই যে ওখানেই আছে, দেখি। এইগুলো, না এগুলো বলা যাবে না। তুমি মুভি কিছু না দেখে দেখা শুরু করবো, বুঝছো? তাহলে মজা পাবে। হ্যাঁ বললে তো
ফ্যামিলির সাথে দেখছিলাম, হ্যাঁ? প্রথমবার ফ্যামিলির সাথে দেখছিলাম, তারপরে নিজে হরর মুভিগুলো দেখবেন স্যার, এগুলো কি মুভি দেখেন? হরর মুভিগুলো দেখবেন ইউটিউবের মধ্যে এটা দেখি তোর হরর মনে হবে, মাঝখানে হ্যাঁ, এটা horror দেখি মনে হবে। horror মনে হবে। এটা দেখবি হরর মনে হবে, লাস্টে যাওয়ার পরে এমন ভাবে বুঝে যায় কাহিনী। বাংলা এক্সপ্লেন। তাহলে দেখো মানে দেখো ধারণাটি সঠিক নয়, তাহলে কি হলো আমাদের যে এই 10% ব্যবহার করতে পারি, ধারণাটা কিন্তু সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের 100% ব্যবহার করে থাকে। বুঝতে পারছো? 100 তো আরে এটা কি আসলেই 10%? মানে মানে মানুষ কত পার্সেন্ট? মানুষ 10%ই তো ইউজ করে। না না, মানুষ 10% না, এটা ধারণা হয়ে থাকে, ধারণা করে থাকে। আসলে পুরোটাই আমাদের যতটা ক্যাপাসিটি, বিজ্ঞানীরাই তো মনে হয় বলছিল, আমি দেখলাম না, কই জানি। ও না ওরকম না যে আসলে আমাদের ব্রেনে আমরা অনেক কিছু চাইলে করতে পারবো, বুঝছো? তবে সবার তো অতটা সামর্থ্য নাই, অতটা যায়ও না আর কি, তো আমরা ব্যবহার করি আর কি। তো আমাদের ব্রেনে যত কাজ, 100% ব্যবহার করে গায় বিজ্ঞানীরা, ওরা তো না পুরো না আমরা আমাদের ব্রেন যতটুকু কাজ করে, আমাদের ব্রেন যতটুকু ডেভেলপমেন্ট করতে, পুরোটা ব্যবহার করার চেষ্টা করি, বুঝছো? মানে ব্রেনটা ইউজ করি আর কি। তো এই যে যদি বলা হয় যে আমরা এই মহাবিশ্ব কতটুকু জানি, মাত্র 4%। এই পুরো মহাবিশ্বের আজ পর্যন্ত আমরা যা জানছি মানব জাতি, সেটা হলো মাত্র 4%। তাহলে 100% ইউজ করলে মনে হয় সব জানতে পেরেছি। হ্যাঁ, 100% ইউজ করি। মানে কথা হলো তো অনেক তো মানে রহস্য আছে, রহস্য তো আমরা সব বের করতে পারিনি। দেখো এত সায়েন্স, এত রহস্য, বড় ক্লাসে উঠবা তো দেখবো কত সায়েন্স, সব কিছুই কেন আছে, সব কিছুই আমাদের বইয়ে আছে। বড় 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 ক্লাস উঠবা আর সব কিছু নিয়ে আছে, তারপরেও ধারণা করা হয় শুধুমাত্র এটা 4%। অজানা আরও অনেক কিছু আছে। তো দেখো এটা ঠিক যে সবসময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে সক্রিয় থাকে না, কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনোভাবে ব্যবহার করে থাকি। এমনকি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময়ের জন্য, মানে আসলে মস্তিষ্ক বলতে আসলে আমরা বিভিন্ন সময় তো বিভিন্ন আমাদের অংশটা ব্যবহার হয়ে থাকে, বুঝছো? যে থিঙ্কিং করার জন্য একটা অংশ বা এনজয় করার জন্য একটা অংশ ব্যবহার করে থাকি। আবার এমনও হয় যে আমরা মানে ফুললি মনোযোগ দিতে পারি না, বুঝছো? কোনো কাজে আসলে আমরা দেখা যায় ফুললি মনোযোগ দিতে পারি না, এটাও সত্যি। তো মস্তিষ্কের 10% বেশি ব্যবহার করা যায় না, বুঝছো? একটা নির্দিষ্ট সময় এটা আছে, এরকম সময় যে কোনো কোনো সময় আমাদের মস্তিষ্ক আবার ফুলভাবে ব্যবহার করাও যায় না, এটা বলছে আর কি। এরকম কোনো সীমা নাই যে কতটুকু ব্যবহার করি। বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণই নেই, বুঝতে পারছো? ওগুলো দরকার নেই। তো এগুলো নর্মাল শুধু একটু আমাদের পরিচয় দিছে আর কি, নিউরন আসলে কি, নিউরনের কাজ কি, নিউরনের পার্টসগুলো কী কী, বুঝছো? তো আমরা এইগুলো নিয়ে ডিটেলস বিস্তারিত পরে পড়বো, বুঝছো? এই যে এগুলো র্যানবিয়ারের পড়বো, এগুলো আমরা পরে পড়বো। এখানে মাইলোন শীত আছে, এগুলো আমরা পরে পড়বো। সো ডাইরেক্ট একটা রিডিং দিয়ে রাখবা, অত কিছু না, প্যারা নেই, বুঝছো? তো এখান থেকে আসলে আমাদের পরীক্ষা কী আসবে বলো তো? এই অধ্যায়টিতে পরীক্ষা আসবে চিত্রটা আসবে না, আর এগুলো হ্যাঁ এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, আসবে। এই অধ্যায় থেকে প্রশ্ন এখান থেকে আসবে না। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোথায় থেকে? কোষ থেকে। কোষের গঠন, টিস্যু। মনে হয় এটা আসবে চিত্র। না না, এটা আসবে, এটা পরীক্ষা আসবে কখন? যখন তুমি দশম অধ্যায় পড়বা, এটা পরীক্ষা তো আসবেই, মাসবি। তবে সেটা কোথা থেকে? দশম অধ্যায় থেকে। এটা এখন পড়িয়ে লাভ কি? এটা পরিচয়, মানে পরিচয় পড়বো আর কি, পরিচিতি হচ্ছে সবগুলা। মানে আমাদের তো পুরো অধ্যায়টা দেখছো না, পুরো যতগুলো অধ্যায় আছে সবগুলোর পরিচয় কিন্তু এই অধ্যায় আছে, হ্যাঁ পরিচয় পড়বো। তো এই অধ্যায়ের কোশ্চেনটা কি? এই অধ্যায়ের কোশ্চেন হবে কি বলো তো? কোষ ও কোষের গঠন, বুঝছো? তারপর টিস্যুতন্ত্র, এগুলো আসবে। ইপিথেলিয়াম টিস্যু, এগুলো ওইদিকে নাই, এখানেই আছে, মানে যে আবরণ টিস্যু, এইগুলো। তাহলে দেখো অঙ্গতন্ত্র, এগুলো জানো তোমরা যে অঙ্গ কাকে বলে, তন্ত্র কাকে বলে, অনেকবারই বলছি যে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কী তৈরি করে? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে কী তৈরি করে? তন্ত্র। এটা বলছি যে অনেকগুলা কোষ মিলে তৈরি হয় হলো টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হবে, লেখে রাখো এভাবে, আবার অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, ঠিক আছে? কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, আমাদের না। তাহলে অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র। দেখো তাতে শেষ করে দেই। দেখো এগুলো বলছি, তোমরা একটু রিডিং দিলে বুঝবে। এখন এক বা একাধিক টিস্যু দিয়ে কী তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম
প্রাণী দেহের অংশবিশেষকে অঙ্গ বলা হয়। সংখ্যাটা একটু মনে রাখবা যে এক বা একাধিক টিস্যু দ্বারা তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদের অংশবিশেষকে অঙ্গ বলা হয় থাকে, অঙ্গ বা অর্গান। অর্থাৎ কোনো অঙ্গে একই বা একাধিক ধরনের টিস্যু থাকে, সেই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। যেমন জিহ্বা যদি বলি একটা অঙ্গ, এটা কি আমরা স্বাদ গ্রহণ করি, কথা বলতে সহায়তা করে, বিভিন্ন কাজ করে, এক কাজ করতে পারে, একাধিক কাজ করতে জিহ্বার পারে। মধ্যে জানি কি আছে সেই জন্য আমরা স্বাদ গ্রহণ করতে পারি। বিভিন্ন টেস্ট বার্ড আছে, স্বাদ গ্রন্থি আছে, স্বাদ কুড়ি আছে। স্বাদ গ্রন্থিগুলো যদি কিছু হয়ে যায় নষ্ট তাহলে হলে আমরা বুঝতে পারবো না। কেন? হ্যাঁ নিউরন আছে না? আরে না ওইটা না, বললাম স্বাদ গ্রন্থি যদি ও, নষ্ট হয়ে যায় তখন তো আমরা ড্যামেজ হলে? স্বাদ গুলো বুঝতে হ্যাঁ, পারবো না। তো এগুলা প্রতি 10 দিন পর পর রিপ্লেস হয়, বুঝছো? আমাদের এখনো হয়। হ্যাঁ, হবে না কেন? দেখো, দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা। এগুলো পড়ে আসছে আগে। মরফোলজি। হ্যাঁ, অবস্থাভেদে মানব দেহের 2 ধরনের অঙ্গ আছে। কয় ধরনের? 2 ধরনের। চোখ, কান, নাক, হাত, পা। 2 মাথা। ধরনের এতগুলো তাপবিজ্ঞান। এগুলা বাহ্যিক অঙ্গ। আর কিছু আছে ভেতরে, এগুলো কি বলা হয় কি বলতো? ইন্টারনাল মরফোলজি আর হ্যাঁ, ভিতরটা অভ্যন্তরীণ অঙ্গ, ওইটা তো তাদেরকে বলা হয়। পরিবেশ শাস্ত্রে এগুলো কিন্তু পড়ছো, বুঝছো? তো এই যে বিশেষভাবে যে ভেতরে এগুলো নিয়ে আলোচনা হয় তাকে অ্যানাটমি বলা হয়ে থাকে, অঙ্গ সংস্থান, বুঝছো? ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি বলা হয়ে থাকে। ডিউডোমান পাকস্থলী, ডিউরোনাম, ইলিয়াস, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, এগুলো সবই কি বলতো এক একটা অঙ্গ। এগুলো হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ। পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত। আমরা তো জানি অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়, তো আমরা জানি এগুলো। ওকে, তো আমাদের দেহে বিভিন্ন তন্ত্র আছে, যেমন পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র কি কি দ্বারা গঠিত? মুখ থেকে শুরু করে, মুখ দিয়ে পরিপাকতন্ত্র অনেকগুলো তাহলে অঙ্গ দ্বারা গঠিত। মুখ, জিহ্বা, দাঁত, গলবিল, শ্বাসনালী মানে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয়, এগুলো দ্বারা কি গঠিত বলতো? পরিপাকতন্ত্র। আরও কিছু গ্রন্থি আছে, লিভার, অগ্নাশয়, বুঝছো? এইগুলা নিয়েও পরিপাকতন্ত্র গঠিত। এই যেখানে বলছে পরিপাকতন্ত্র 2টি প্রধান অংশ আছে, একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ মুখ ছিদ্র থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত এই যে নালীটা আছে, ক্যানেলটা, এটাকে বলা হয় পরিপাক নালী। আর পরিপাক নালীর চারপাশে কিছু গ্রন্থি আছে যেগুলো থেকে নালা নিষিদ্ধ হয়, তাদেরকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। চিকন মোটা বিভিন্ন হতে পারে, মানে যে মুখটা এটা একটা নালী, খাদ্য নালী, দেন পাকস্থলী। এটা তো বড়, এটা কি করতে? গলার ভিতরে নালী থাকে, দেখো এখানে তো নাই, দেখো এই যে দেখো এখানে, এই যে মুখ থেকে শুরু করে এই যে এটা হলো কি খাদ্য নালী, দেন এখানে পাকস্থলী আছে। আমি চিত্র অঙ্কন করি, চিত্র নাই এখানে ভালো। তো এটা মনে করো মুখ, ঠিক আছে? এটা হলো মনে করো খাদ্য নালী আসলো। দেন এটা হলো কি বলো তো? পৌষ্টিক নালী, পাকস্থলী। পাকস্থলী। মনে করো এটা হলো দিলাম হলো অগ্নাশয়, এটা দিলাম হলো বৃহদান্ত, ওই ক্ষুদ্রান্ত। এই পেছানটা কি বলো তো? এই দিলাম, পেছায় দিলাম, অনেক কিছু দিলাম। তাহলে এখান থেকে আবার এরকমভাবে শুরু হবে। এখানে অংশটা আমি অন্য কালার দিয়ে দিই, এইভাবে শুরু হবে। এটা নাম হলো বৃহদান্ত। কি বলো তো? এটা মোটা এইভাবে একটা বাঁক থাকে। এই যে এখানে মলাশয়, এখানে এটা তো মলাশয়, বুঝছো? তাহলে এইটা হলো ক্যানেল। এটা কি বলতো? ঘুরে দেখো না ওরকম। তো এটা হলো কি বলতো? পরিপাক নালী। এই পরিপাক নালী চারপাশে কিছু গ্রন্থি থাকে, যেমন আমাদের মুখে থাকে 3 জোড়া গ্রন্থি। কয় জোড়া? থাইরয়েড গ্রন্থি, না ওইগুলো না, প্যারোটিড গ্রন্থি থাকে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি আমরা পড়বো। মুখের চারপাশে যে আমাদের মুখ দিয়ে ভেজা থাকে না, এগুলো আসলে কোথা থেকে তৈরি হয়? লালা থেকে। এগুলো লালা না, মুখের লালা না, লালা গ্রন্থি থেকে আসে, বুঝছো? এগুলো খাদ্য পরিপাক করতে সহায়তা করে, আমাদের দেহের আমাদের মুখকে কি ভেজে রাখতে সহায়তা করে, যাতে ঘর্ষণ না হয়, সহজে কথা বলতে পারি, বুঝছো? তো আমাদের মুখের চারপাশে 3 জোড়া আছে। কয় জোড়া? 3 জোড়া লালা গ্রন্থি আছে। ওকে, মনে করো 3 জোড়া লালা গ্রন্থি আছে। ওকে, তারপরে এখানে আসলাম আমরা, এই যে এখানে হলো কি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, তাহলে এখানে কি আছে বলো তো? এখানে লিভার আছে, এই সাইডে আছে আমাদের লিভার। লিভার একটা হলো কি গ্রন্থি, দেহে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার। লিভার একটা গ্রন্থি, এটা পরিপাক গ্রন্থি। আবার এই পাশে কী আছে বলো তো? এই যে এদিকে আছে আমাদের প্যানক্রিয়াস আছে বা অগ্নাশয়, প্যানক্রিয়াস বা এই দুইটা এক জায়গায় মিলিত হয়, আবার এই দিক দিয়ে ওপেন হয়, এক জায়গায় যুক্ত হয়। এগুলো দেখবো পরবর্তীতে আমাদের অধ্যায়টা আসবে, বুঝছো? তাহলে কি বললাম? এই যে লালা গ্রন্থি আছে, অগ্নাশয় আছে, তারপরে এখানে কি বলতো? লিভার,
আবার এই যে পাকস্থলী প্রাচীরে কিছু গ্রন্থি আছে, আবার এই যে ক্ষুদ্রান্ত আছে না, ভুঁড়ি যেটা, দেখুন এর এর প্রাচীরেও কি আছে, লালা গ্রন্থি আছে, মানে লালা না মানে গ্রন্থি আছে, পরিপাক গ্রন্থি আছে। তাহলে কয় ধরনের? 5 ধরনের মোটামুটি আছে। লালা গ্রন্থি, এটাকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা হলো পাকস্থলীতে থাকে। লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, লিভার, তারপরে এটা অগ্ন্যাশয়, আন্তরিক গ্রন্থি মানে অন্ত্রের মধ্যে থাকে, অন্ত্র মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত। তো এই 5 ধরনের অন্ত্র মানে গ্রন্থি থাকে। আর একটা এই যে মাঝ বরাবর যে ক্যানেলটা যেটা দেখলাম পথটা, এটা হলো পরিপাক নালী। তাহলে কী দ্বারা গঠিত? পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, বুঝতে পারছো? ওকে, তাহলে মুখছিদ্র দেখো, পরিপাক নালীটা কী দ্বারা গঠিত? মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডোনাম, ইলিয়াম, রেকটাম, মলাশয়, এগুলো আমরা পরে আরও ডিটেলস করবো। ওকে, পায়ুছিদ্র পর্যন্ত গঠিত। আর দেখো মানুষের দেখো লালা গ্রন্থি থাকবে, যকৃত, অগ্নাশয়, প্রস্টিক গ্রন্থি হিসাবে বিভিন্ন গ্রন্থি থাকে। এগুলো কী করবে? পরিপাকে সহায়তা করে। ওকে, শ্বসনতন্ত্র অর্থাৎ আমাদের এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এর সাথে যেটা অ্যাসোসিয়েটেড, অর্থাৎ এখানে কি নাসারন্ধ্র, গলবিল, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুসফুস, এগুলো কি বলতো? শ্বসনতন্ত্রের মধ্যে পড়ে। এগুলো নিয়ে একটু দেওয়া আছে, ওগুলো পড়বো। এই দেখো শ্বাসনালী, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলা, এগুলো নিয়ে দুইটা আমাদের ফুসফুস থাকে। এইগুলো মিলে কী তৈরি হয় বলতো? শ্বসনতন্ত্র। স্নায়ুতন্ত্র, এই যে একটু আগে বললাম নিউরন, অনেকগুলো নিউরন কোষ একত্রে যুক্ত হয়ে কী তৈরি করে? টিস্যু তৈরি করবে। মানে মেনলি আমাদের স্নায়ুতন্ত্র অনেকগুলো জিনিস দ্বারা গঠিত, ব্রেন, স্পাইনাল কর্ড, বুঝছো, এই যে নার্ভগুলো, এইগুলো সবগুলো মিলে স্নায়ুতন্ত্র গঠিত। এগুলোর কাজ আমরা দেখলাম, আমাদের উদ্দীপনা গ্রহণ করা এবং সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করা বা কাজ করা, আমাদের সকল স্মৃতিশক্তি সব কিছু ভালো লাগা খারাপ লাগা সব কিছুর সমন্বয় সাধন করা বা কাজ করা, এগুলা। ওকে, তারপর রেশনতন্ত্র মানে কি? রেশন মানে কি? রেশন মানে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলো বাইরে নিষ্কাশন করাকে বলা হয় রেশন। এই যে রেশন। আর রেশন পদার্থ বলতে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলোকে বলা হয় রেশন পদার্থ। যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলো বাইরে নিষ্কাশন তাকে বলা হয় রেশন। যেমন আমরা প্রস্রাবের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশন করি, বিশেষ করে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো জ্যান্থিনিন অনেকগুলো আছে, ঠিক আছে। মেইনলি হলো ইউরিন মানে ইউরিয়া। তো প্রস্রাবের মাধ্যমে আমাদের মেইনলি যদি বলি রেশন অঙ্গ গুরুত্বপূর্ণ, ওটা সার হিসাবে হয়। তো এটা আমাদের দেহে তৈরি হয় লিভারে, এটা এক ধরনের বর্জ্য পদার্থ। ইউরিয়া মেনলি তৈরি হয় হলো প্রোটিন থেকে। আমরা যে প্রোটিনগুলো খাই, এই প্রোটিনটা যখন মেটাবলিজম হয় বা বিপাকের ফলে ভাঙে যায়, তো পুরোটা তো আমাদের দেহে লাগে না। তো আমাদের দেহে যতটুকু লাগে ওইটুকু লাগার পরে বাকিটুকু কী করে? আমাদের ইউরিয়া তৈরি করে। হ্যাঁ, আমাদের শরীর থেকে বের হয়, ওটা ক্ষতিকারক পদার্থ, বুঝছো? তো বের হতে হবে, এটা মেন হয় হলো কিডনির মাধ্যমে। হ্যাঁ, অনেক বেশি, এটা অনেক বেশি পরিমাণে থাকে। তো আমাদের দেহে আরও অনেকগুলো রেশন পদার্থ আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড বলো, বুঝছো? কার্বন ডাইঅক্সাইড কি একটা রেশন পদার্থ, এটা আমাদের কি ফুসফুসের মাধ্যমে বের হয়। তো রেশন অঙ্গ অনেকগুলো আছে, ফুসফুসে একটা রেশন অঙ্গ, আবার স্কিন বা ত্বক রেশন অঙ্গ, কিডনি হলো কি রেশন অঙ্গ। তো মেন কোনটা? কিডনির মাধ্যমে প্রস্রাব যায়। ওকে, তাহলে এই সবগুলো মিলে কী তৈরি হয়? রেশন তন্ত্র তৈরি হয়, বুঝছো? ওকে, তো এগুলো পড়বা একটু, কাজগুলো কি? বর্জ্য পদার্থ নিষ্কাশন করা। জননতন্ত্র, জনন বলতে কি? বা জনন বা প্রজননতন্ত্র অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ এই যে সন্তান জন্মদানের সাথে যারা অ্যাসোসিয়েট আছে, বুঝছো? তো এইগুলোকে বলা হয় হলো আমাদের জননতন্ত্র। অর্থাৎ এখানে শুক্রাশয়, ডিম্বাশয়, বুঝছো, সবগুলো মিলে আর কি এগুলো তৈরি হয় আর কি। প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজে বৈশিষ্ট্য যুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে কী তৈরি করে? গ্যামেট তৈরি করে, আমরা জানি শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। এগুলো আবার একত্র হয়ে কী তৈরি করে? জাইগোট। একত্র হওয়ার পরিকে কী বলি আমরা? নিষেক বলি, তাই না? এগুলো জানো, জাইগোটটা বারবার বিভাজিত হওয়ার পরে এগুলো জানো। তো এই প্রজননের সাথে অ্যাসোসিয়েটেড বা জড়িত যে অঙ্গগুলো সবগুলো মিলে হলো জননতন্ত্র বা প্রজননতন্ত্র। ওকে, বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। জননতন্ত্র না বলে প্রজননতন্ত্র বললে ভালো হয়, বুঝছো? ওকে, প্রোডাক্টিভ বলা হয় না, কিন্তু প্রোডাক্টিভ সিস্টেম বলা হয় রিপ্রোডাক্টিভ। ওকে, এটা কেন বলা হয় এগুলো নিয়ে পরে বলবো। ত্বকতন্ত্র, বুঝছো, দেহের বাইরের দিকে যে আচ্ছাদন, এটা মিলে হচ্ছে আমরা বা স্কিন। তো এর অ্যাসোসিয়েটেড যা আছে গ্রন্থি সবগুলো মিলে হলো আমাদের ত্বকতন্ত্র, একটু পড়বা আর কি। তারপরে অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র, অর্থাৎ যেগুলো বিভিন্ন ধরনের কী তৈরি করবে? মানে হরমোন নিঃসরণ করে, অর্থাৎ যে গ্রন্থিগুলো হরমোন নিঃসরণ করে। তো এইগুলার সমষ্টিকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। অর্থাৎ আমাদের যে বিভিন্ন গ্রন্থি আছে, বুঝছো, যেগুলো বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ করে। যেমন পিটুইটারি গ্রন্থি আমাদের মাথায় থাকে, ব্রেনে থাকে। থাইরয়েড এতে গলার এখানে থাকে।
প্যারাথাইরয়েড, এটা পিছনের দিকে থাকবে ট্রাকের পিছন থেকে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, এটা থাকবে অগ্নাশয়ে থাকবে। এটা আমাদের কী করে, এটা বলছিলাম ইনসুলিনের কথা বলছিলাম না, হ্যাঁ। ইনসুলিন বলছিলাম মনে হয়, তা অন্য কাউকে বলছি তাহলে। আমাকে বলছি না। তাহলে বলছিলাম তোমাকে যে আমি তোমাকে বলছিলাম মনে হয় যে এই যে আমরা যখন খাবার খাই আমাদের দেহে এই যে খাবারটাকে মানে গ্লুকোজে পরিণত হয়, এই গ্লুকোজটা আমাদের কোষে পৌঁছাতে সহায়তা করে কে? ইনসুলিন। ইনসুলিন। এটা আসে কোথা থেকে? অগ্নাশয় থেকে। যাদের ক্ষেত্রে ইনসুলিনের পরিমাণটা কমে যাবে তাদেরকে আমরা কি বলি? ডায়াবেটিস। ডায়াবেটিস। তাদের রক্তের মধ্যে গ্লুকোজ থাকে সুগারের পরিমাণ বেশি। বেড়ে, মানে এই রক্তের সুগারকে দেহে পৌঁছাতে পারে না, কারণ ইনসুলিন নাই, অথবা ইনসুলিন কাজ করতে পারতেছে না, এটাও ডায়াবেটিস। ডায়াবেটিস দুই ধরনের আছে, এগুলো আমরা পরে পড়বো। ওকে, তো এইগুলোই পড়া ছিল, বুঝছো? পরিচয় পর্ব একটু দেখে নিব, পড়া শেষ। এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো পরে পড়বো আমাদের অর্ধেক শেষ করার পর, বাকি একটা অর্ধেক শেষ করবো। ঠিক আছে, তাহলে পড়া শেষ করে